নাও চাবিটা নাও, আলমারিটা খোলো, তুমি নিজে চেক করে দেখো। আমি কি করে চেক করে দেখবো? আর আমি কিভাবে জানবো যে টাকা সব ঠিক আছে কিনা? আপনি চেক করে দেখুন না। দেখুন 25-30 লাখ টাকা কম আছে কিনা। 25-30 লাখ টাকা কম মানে? তুমি অ্যামাউন্টটা কি করে বললে? বিলিভ মি সাবা, বিলিভ মি, আমি তোমার হবু শাশুড়ির আলমারি থেকে টাকাটা নিয়েছিলাম। তার আগে আমি রুকসানা নামের মেয়েটাকে মেরেছিলাম, ও অজ্ঞান হয়ে গিয়েছিল। ওর থেকে চাবিটা নিয়ে আমি আলমারি থেকে টাকা নিয়েছি। আমি বিশ্বাস করি না। যদি তাই হয়ে থাকে তাহলে তাহলে কি করে টাকাগুলো আমার হবু শাশুড়ির আলমারিতে গেল? সেটা তো আমারও প্রশ্ন। এমন তো না যে যে তোমার কাছ থেকে টাকাগুলো নিয়েছে সেই আবার টাকাগুলো আলমারিতে রেখে এসেছে। কি বলছো কি? 25 লক্ষ টাকা কে ফেরত দেবে? কার দায় পড়েছে? আচ্ছা ফাহিম, তুমি যে রুকসানাকে মারলে সেটা তো আমি ছাড়া কেউ জানতো না। আমি তোমাকে গোপনে কথাটা বলেছিলাম, আর কেউ জানতো না। তাহলে মাঝখানে মানুষটা কি, যে সবটা জেনে তোমার কাছ থেকে টাকাটা নিয়ে আবার আমার হবু শাশুড়ি আলমারিতে গিয়ে টাকাটা রেখে দিল? এত বোকা কেউ নেই যে 25 লক্ষ টাকা ছেড়ে দেবে। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। আমার মনে হয় তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। তুমি টাকা চুরিই করোনি। না তুমি টাকা চুরি করেছো, না তোমার উপরে বাটপাড়ি হয়েছে। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে? ওই রুকসানার ছবি আমি মোবাইলে তুলেছিলাম। তাই নাকি? হ্যাঁ। তাহলে আমি ওর ছবিটা দেখতে চাই। ওকে, চলে এসো, এসে দেখে যাও। তুমি কোথায় থাকবে? আমি ওই কফি শপটার সামনে দাঁড়াবো, তুমি এসো। ওকে, আমি আসছি। কিন্তু তুমি যদি প্রমাণ দিতে না পারো তাহলে তুমি বুঝতে পারছো না আমি তোমার কি হাল করব। কই দেখি ছবিটা। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? সোহেল, সোহেল তুমি? হ্যাঁ আমি। তুমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নোংরা লোকটার সঙ্গে কি করছো? দালালটার সাথে? হেই ইউ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ইউ শাট আপ। এই কি করছিলি? কি করছিলি আমার ফিয়ান্সের সঙ্গে? সোহেল, ছাড়ো। এমন মার দেব না। সোহেল ছাড়ো, ছাড়ো সোহেল, এসব হচ্ছে নাকি? আমারও তো একই প্রশ্ন, হচ্ছেটা কি? এই লোকের সঙ্গে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কি করছো? কি করছো তুমি? হ্যাঁ, এই দালালটা তোমার কাছ থেকে 50 লক্ষ টাকা চেয়েছিল না? তার জন্যই তো এত অশান্তি, এত ঝামেলা। তাহলে এই লোকটার সঙ্গে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো বলো? এমন তো না তোমার মাথায় আবার ফিল্মের পোকা ঢুকেছে? তুমি আবার পালিয়ে যাবে নাকি? এই ফাহিম, সত্যি করে বলো তো, সত্যি করে বলো, সাবা কি আবার ফিল্ম করতে যাচ্ছে? বাড়ি থেকে পালাতে যাচ্ছে? হ্যাঁ, এই তো, এই হলো মোক্ষম সুযোগ। বিষিয়ে দাও ফাহিম, বিষিয়ে দাও সোহেলকে। সাবা বড্ড বেশি ভাব দেখাচ্ছে আমার সাথে। হ্যাঁ সোহেল, ও গোপনে দেখা করতে এসেছিল আমার সঙ্গে। ও আবার ফিল্মে ফিরতে চাচ্ছে। সোহেল, সোহেল ফাইন মিথ্যে কথা বলছে। সোহেল, সোহেল ফাইন মিথ্যে কথা বলছে। সোহেল তুমি আমাকে বিশ্বাস করো, চলো আমার সঙ্গে। আমাকে বিশ্বাস করো, ও মিথ্যে কথা বলছে। সোহেল, সোহেল ট্রাস্ট মি, ও মিথ্যে কথা বলছে। কোনো কথা হবে না, সোহেল, চলো আমার সঙ্গে। সোহেল, সোহেল। এইবার খেলা জমে গেছে। বলছিলাম যে তুমি
প্রত্যেকটা আত্মীয় স্বজনদের নামে লিস্ট করে দিন। এসব সোহেল ছাড়ো, এসো তুমি। সোহেল ছাড়ো, ব্যথা পাচ্ছি, সোহেল ছাড়ো। কি ব্যাপার, কি হয়েছে? তুমি আমার মেয়ের সাথে এরকম বিহেভ করছো? সোহেল হ্যাঁ, সাবা, সাবা কি হয়েছে? ছাড়ো সোহেল। সোহেল, সাবা তোমার হবু স্ত্রী, তুমি ওর সাথে এতটা নির্মম আচরণ করতে পারো না। নির্মম? কোনটাকে নির্মম বলছি? কোনটাকে নির্মম বলছি? আমি আজ নিজের চোখে যা দেখেছি, এরপর আমি সিদ্ধান্ত নেব আপনাদের মেয়েকে আমি বিয়ে করব কি করব না। এসব কি বলছো তুমি? কি বলছো এসব? আমি আপনাদের মেয়ের সম্পর্কে কোনো কথা বলতে চাই না। আপনারা ওর কাছ থেকেই জেনে নিন কি হয়েছে। বলো, চুপ করে আছো কেন? বলো কি করেছো, বলো। কাউকে কিছু না জানিয়ে গোপনে বাইরে কার সঙ্গে রাস্তায় মিট করেছো সেটা বলো। আমি নিশ্চিত এই ব্যাপারে না তোমার বাবা জানে না তোমার মা জানে। পুরো ব্যাপারটা তুমি আমার কাছ থেকে গোপন করেছো। কি হলো বল, কার সাথে মিট করতে গিয়েছিলি? কি হয়েছে? এত চেঁচামেচি কিসে? সাবা, তুমি কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? বলো, কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? কি হলো সাবা, বলছো না কেন? বলো কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে। সাবা বলো, তুমি কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? বলো। ও বলবে কি করে? বলার মতো মুখ কি ওর আছে? আছে ওর মুখ? কি হয় সাবা? বুকের সৎ সাহস থাকলে বলো, বলো তুমি কি করেছো, কিভাবে দিনের পর দিন তুমি আমাকে ঠকিয়েছো, বলো। সাবা কথা বলছো না কেন? বলো কি হচ্ছে, বলো, কথা বলো। এই তোমরা বলো তো কি হয়েছে? এই সাবা, সাবা বলতো সোহেল কাকে নিয়ে তোর প্রতি অভিযোগ করছে? তুই কার সাথে মিট করতে গিয়েছিলি? ও বলতে পারবে না আপনাদের, আমিই বলছি। ফাহিম, আপনাদের মেয়ে ওই ফিল্মের দালালটার সঙ্গে দেখা করতে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ফাহিম নিজে আমাকে বলেছে আপনাদের মেয়ের মাথায় নাকি ফিল্মের পোকা আবার ঢুকেছে। বিশ্বাস করো, আমার মাথায় কোনো ফিল্মের পোকা ঢুকেনি। ফাইন মিথ্যে কথা বলছে। বেশ, তাহলে সত্যটা তুমি বলো। তুমি কেন ওই ছেলের সঙ্গে দেখা করতে গেছো বলো। কেন গিয়েছিলি? বল কেন গিয়েছিলি? কি হলো, কথা কানে যাচ্ছে না? ফাইমের সঙ্গে দেখা করতে গিয়েছিলে? বলো, দেখা করতে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিল। ফাইমের কাছে কেন গিয়েছিলি? ওই দালালটার কাছে কেন গিয়েছিলি? বল, সত্যি করে বল আমাকে। হ্যাঁ, এই ফিল্মের পোকা তোর আবার মাথায় ঢুকেছে না? ফিল্ম করবি, ফিল্ম পড়ায় নামবি, এই বাপের মুখ থেকে ঢুকাবি। তাহলে গল্পটা এই দাঁড়ালো। আহ, নাজিয়া বিবির কানে যদি একবার এই খবরটা যায়। দেখছেন ধারাবাহিক নাটক পালকি। ওই জাক্কাস করে দুইটা চা দাও। চিনি বেশি না কম? চিনি আলাদা, চায়ের হাতর সাথে খাইলে বুঝবেন। চাই
দিলা চিনি দিলা লবণ। বুঝতে পারি নাই, ইদানিং চোখের সমস্যা একটু কম দেখি। সমস্যা তোমার চোখের না, সমস্যা বাতিল। সমাধান একটাই। কি সমাধান? ক্লিক ক্লিক। হ্যাঁ, ক্লিক ক্লিক এনার্জি ল্যাম্প টানা 10,000 ঘন্টা লো ভোল্টেজে দেয় দিনের মতো ঝকঝকে আলো। আলোর সমাধান ক্লিক। ক্লিক এনার্জি সেভিং ল্যাম্প। তুমি দেখবা নদীর এপার, আর তুমি দেখবা নদীর ওপার। এই ব্যাপারটা এইখানেই শেষ। আর সবাইকে বেলিসিমো সুপ্রিমো দাও। আমার জন্য পারফেক্টো। তাহলে আমার জন্য বিস্কুটও। আপনাদের এলাকার একটাই সমস্যা, ভালো জিনিস চেনেন না। পারফেক্টোর ক্রিমি স্ট্রবেরি, নাটস আর সবশেষে ক্রাঞ্চি ওয়েফার। নতুন জিনিস শেখেন। কখনো চিন্তা করেছেন বিস্কুট তার ভেতরে আইসক্রিম? আপনি জানেন আমি কবে থেকে আইসক্রিম খাই? খামোশ। সুপ্রিমোর প্রিমিয়াম চকলেটি কোটের উপর নাটস আর ভেতরে স্ট্রবেরি, ভ্যানিলা বা চকলেট ফ্লেভারের সাথে রিচ ক্যারামেল। সুপ্রিমোর পরে কোনো কথা হবে না। আমি বাটার চকলেট আমর চাই। প্রিমিয়াম ম্যাঙ্গো বিস্কুটো। এই তর্ক চলবেই, তবে আইসক্রিম যে হবে বেলিসিমো তা নিয়ে কোনো তর্ক নেই। 10% মিল্ক ফ্যাট দিয়ে তৈরি বেলিসিমোর প্রতিটি আইসক্রিম রিয়েল আইসক্রিম, which is your favorite. সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি আধুনিকতা ও অভিজ্ঞতার আলোকে পরিচালিত দীর্ঘ ও স্বল্পমেয়াদী বিষয়ভিত্তিক কোর্স রয়েছে। বিবিএ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস, এলএলবি, সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ। যেখানে দেশের জনপ্রিয় টেলিভিশন দীপ্ত টিভির তত্ত্বাবধানে ইন্টার্নশিপ ও হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। মানবিক গুণের সম্পূর্ণ বিকাশের জন্য রয়েছে পরিপূর্ণ লাইব্রেরি, শিক্ষা সফর, সংস্কৃতি, শরীরচর্চা ও বিনোদন সহ বিশেষ আয়োজন। মেধাবী ছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় স্কলারশিপের ব্যবস্থা। সেশন জটমুক্ত উচ্চশিক্ষার নিরাপদ এক প্রতিষ্ঠান সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। যোগাযোগের ঠিকানা 6 হাটখোলা রোড, ঢাকা। চলো কুস্তি করি। সরে যাও এখান থেকে, দৌড়াও। এই প্রথম বাংলা শনি থেকে বৃহস্পতি বিকাল 4:30 এবং সন্ধ্যা 6টায়। তোমার এখনো যাবার সময় হয়নি। বেন্টেন। এক্ষুনি আমাদের বাড়িতে এসো, এক্ষুনি। দিদি অজ্ঞান হয়ে গেছে অভিদা। আমি আর কখনো কিচ্ছু করবো না মাসি। এবার দিদি ভালো হয়ে যাবে তো? এই ধরনের পেশেন্ট যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের ঘটনা ঘটাতে পারে। চাকরি নিয়ে কোনো ঝামেলা হলে আমাকে কিন্তু কোনো দোষ দিতে পারবেন না। বিয়ে যদি করার হতো সেটা তো আমি কবেই করতে পারতাম। তুমি কি আমার থেকে অনেক দূরে সরে যাচ্ছ? অপরাজিতা শনি থেকে বৃহস্পতি রাত 8:30 এবং রাত 9:30। আমি জাহান্নামে। তুমি কি করবে জানো আমি কোথায়? তোমার কি শুক্রবার বিয়ে করছো না? বিয়ে করছো নাকি বলো? নাবিলা, আমি যে আনন্দের সাথে বিয়ে করছি তা তো না। তোমার বিয়ে হয়ে গেলে আমার কাছে কি রাস্তা খোলা রাখবে বলো? আমি কি করব? ধারাবাহিক নাটক খেলাঘর শীঘ্রই আসছে দীপ্ত টিভির পর্দায়। সুস্বাদু মিস্টার নুডলস 8 পিস চিকেন ফ্লেভার ফ্যামিলি প্যাকে এখন 20 টাকা ছাড়। লেট করলেন তো মিস করলেন। মিস্টার নুডলস ইয়াম্মি টেস্ট। Sysnova ERP is a state-of-the-art management software that integrates all your business data in a proven, open-source and cost-effective system, covering accounts, purchases, inventories, manufacturing and sales. Sysnova gives you up-to-date information which allows you to identify and seize opportunities. Upgrade your business with Sysnova ERP. দেখছেন ধারাবাহিক নাটক পালকি। কেন গিয়েছিলি? কেন গিয়েছিলি? হ্যাঁ, বাবার মুখে চুনকালি মাখাতে? হ্যাঁ, পালিয়ে সিনেমা করতে? যদি সিনেমাই করতে চাস তাহলে বাড়িতে ফিরলি কেন? হ্যাঁ, মরতে পারলি না, পড়তে পারলি না? কি করছো তুমি? ওকে এভাবে মারছো কেন?
আমি শেষ করে ফেলবো, মেরেই ফেলবো। অসভ্য মেয়ে। উফ, সব কিছু ডোবাবে। তুমি ঠিকই বলেছো, সোহেল। আগে ওর সাথে কথা বলে না। ও যদি সিনেমাই করতে চায় তাহলে ওকে বলো ও যেন এ বাড়িতে আর কখনো না আসে। ও যদি সিনেমাই করতে চায় তাহলে আমি বুঝবো ও আবার মেয়ে না, ও মরে গেছে। দেখুন, আপনাদের পরিবারের ঝগড়ায় আমি নিজেকে জড়াতে চাচ্ছি না। শুধু এতটুকু বলুন, আমি বাড়ি গিয়ে আমার পরিবারকে কি জবাব দেব, কি বলবো তাদেরকে গিয়ে বলবো যে আপনাদের মেয়ে সাবা আবার ফিল্মে জয়েন করতে চাচ্ছে, আমাকে বিয়ে করতে চাচ্ছে না? সোহেল, 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 আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। আমার মাথায় কোনো ফিল্মের পোকা ঢুকেনি, ট্রাস্ট মি। ওই ফাহিম মিথ্যে কথা বলছে। ফাইন, তাহলে সত্যটা তুমি আমাকে বলো, কেন গিয়েছিলে তুমি ফাহিমের সঙ্গে দেখা করতে? আমি ফাহিমের সাথে দেখা করতে গিয়েছিলাম কারণটা কি বলছো না কেন? কেন গিয়েছিলে তুমি দেখা করতে, বলো? না, আমি বলতে পারবো না। আমি বলতে পারবো না। I'm sorry, সোহেল। আমার মেয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি আমার মেয়ের সাথে কথা বলি, তারপর আমি তোমাকে জানাবো এ বিয়ে হবে কি না। সেটাই ভালো, আপনারা সেটাই করুন। আমি আর বাইরের লোকজনের সামনে মাথা নিচু করে হাঁটতে চাই না। আমি চাই না বাইরের মানুষ এটা বলে বেড়াক যে আমার বিয়ের আসর ছেড়ে স্ত্রী আবারও পালিয়ে গেছে। গতবার তো পালকি নামের একটা মেয়ে ছিল, সে আমাকে বাঁচিয়ে দিয়েছে, কবুল করেছিল আমাকে। এবার তো পালকি নেই, চলে গেছে, মরে গেছে সে। এবার আমি আর চাই না যে বিয়ের আসর ছেড়ে সাবা আবার পালিয়ে যাক, আবার পালকি নামে কেউ এসে আমাকে বাঁচিয়ে দিক। কথাটা মনে রাখবেন। শোনো, তুমি আর ওকে কিছু বলো না প্লিজ। আজ ওর একদিন কি আমার একদিন। প্লিজ শোনো, প্লিজ। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। তোমাকে সত্যি করে বল, সত্যি করে বল, ফাহিমের কাছে কেন গিয়েছিলি? ওই দালালটার কাছে কেন গিয়েছিলি? বল, সত্যি করে বল আমাকে। এই ফিল্মের তো আবার মাথায় ঢুকেছে না? ফিল্ম করবি, ফিল্ম পড়ায় নামবি, এই বাপের মুখটাকে ঢুকাবি। আব্বু, তুমি ভুল বুঝছো। আব্বু, তুমি ভুল বুঝছো। কোনো সিনেমার পোকা না আব্বু। ওই ফাইন মিথ্যা কথা বলছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, বল। আসলে ব্যাপারটা হলো
আমি ওই রুকসানা মেয়েটাকে সহ্য করতে পারছি না। ওই মেয়েটার সাথে ফাহিমের কি সম্পর্ক? আমি ফাহিমকে বলেছিলাম, কি বলেছিলি? আমি ফাহিমকে বলেছিলাম সোহেলদের বাড়ির সবাই আমাদের বাড়িতে আসবে, সেদিন রুকসানা মেয়ে একা থাকবে। ফাহিম যেন ওদের বাসায় যায়, ওদের বাড়িতে গিয়ে লকার ভেঙে টাকাগুলো নিয়ে আসে, আর সেই নাম যেন রুকসানা করে, তাই আর সবাই যেন রুকসানা চোর মনে করে। ফাহিম বলছি। হ্যাঁ ফাহিম, বলো। তুমি যেমন বলেছো ঠিক তেমনটাই করেছি। কত টাকা সরিয়েছো? 25 লাখ। গুড। এই ঘটনার কথা কেউ যেন না জানে। কি শুনলাম? কি শুনলাম আমি? এসব কি বলছিস তুই? হ্যাঁ, আমার তো সাপের ব্যাংকেলার অবস্থা। আমি তো কখনোই কথা বলতে পারবো না যে আমার মেয়ে তার শ্বশুর বাড়িতে চোর পাঠিয়েছিল চুরি করার জন্য। ছি, আমার এটাও বলতে পারবো না যে আমার মেয়ে ফিল্মে নামতে চায়। এখন কি করব? হ্যাঁ, আমি এখন কি করব? এই, আমি এখন কি করব? বল বল, আমি এখন কি করব? বল। তুই তো একটা অসভ্য মেয়ে হয়ে গেছিস, তোর মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছিস, পাগল। ছি 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 ছি। তাহলে গল্পটা এই দাঁড়ালো। নাজিয়া বিবির কানে যদি একবার এই খবরটা যায়, তাহলে আমাকে আর পায় কে? হ্যালো, চুপচাপ শুনে যান। সাবা সেদিন আপনার বাড়িতে লোক পাঠিয়েছিল, সে রুকসানাকে মেরে টাকা চুরি করেছিল। আমি যে আপনাকে এই গোপন খবরটা বললাম, এই বাড়ির কাউকে জানাবেন না কিন্তু। দেখছেন ধারাবাহিক নাটক পালকি। তুমি দেখবা নদীর এপার, আর তুমি দেখবা নদীর ওপার। এই ব্যাপারটা এইখানেই শেষ। সবাইকে বেলিসিমো সুপ্রিমো দাও। আমার জন্য পারফেটো, তাহলে আমার জন্য বিস্কুটও। আপনাদের এলাকার একটাই সমস্যা, ভালো জিনিস চেনেন না। পারফেটোর ক্রিমি স্ট্রবেরি নাটস আর সবশেষে ক্রাঞ্চি ওয়েফার। নতুন জিনিস শেখেন। কখনো চিন্তা করেছেন বিস্কুট, তার ভেতরে আইসক্রিম? আপনি জানেন আমি কবে থেকে আইসক্রিম খাই? খামোশ। সুপ্রিমোর প্রিমিয়াম চকলেটি কোটের উপর নাটস আর ভেতরে স্ট্রবেরি, ভ্যানিলা বা চকলেট ফ্লেভারের সাথে রিচ ক্যারামেল। সুপ্রিমোর পরে কোনো কথা হবে না। আমি বাটার চকলেট আমর চাই। প্রিমিয়াম ম্যাঙ্গো বিস্কুটো, এই তর্ক চলবেই, তবে আইসক্রিম যে হবে বেলিসিমো তা নিয়ে কোনো তর্ক নেই। 10% মিল্ক ফ্যাট দিয়ে তৈরি বেলিসিমোর প্রতিটি আইসক্রিম রিয়েল আইসক্রিম, which is your favorite. সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি আধুনিকতা ও অভিজ্ঞতার আলোকে পরিচালিত দীর্ঘ ও স্বল্পমেয়াদী বিষয়ভিত্তিক কোর্স রয়েছে বিবিএ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস, এলএলবি, সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, যেখানে দেশের জনপ্রিয় টেলিভিশন দীপ্ত টিভির তত্ত্বাবধানে ইন্টার্নশিপ ও হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। মানবিক গুণের সম্পূর্ণ বিকাশের জন্য রয়েছে পরিপূর্ণ লাইব্রেরি, শিক্ষা সফর, সংস্কৃতি, শরীরচর্চা ও বিনোদন সহ বিশেষ আয়োজন। মেধাবী ছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় স্কলারশিপের ব্যবস্থা। সেশন জট মুক্ত উচ্চশিক্ষার নিরাপদ এক প্রতিষ্ঠান সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। যোগাযোগের ঠিকানা 6 হাটখোলা রোড, ঢাকা। সুস্বাদু মিস্টার নুডলস 8 পিস চিকেন ফ্লেভার ফ্যামিলি প্যাকে এখন 20 টাকা ছাড়। লেট করলেন তো মিস করলেন। মিস্টার নুডলস, ইয়াম্মি টেস্ট। গরিবদের উপর জুলুম করলে তার পরিণতি ভালো হবে না। মানুষ যখন আতঙ্কিত তখন উনি প্রেম করে বেড়াচ্ছেন। আরে আমি হলে তো শরমে এলাকায় মুখ দেখাতেই পারতাম না।
আমি তোমার কাছ থেকে হৃদয়কে কেড়ে নিয়ে যাব। প্রাণ জানার নিবেদিত আজকের সিনেমা দেখবেন প্রতিদিন দুপুর 12:30 শুধুমাত্র দীপ্ত টিভিতে। কিছু অ্যাকশন আছে, কিছু রিঅ্যাকশন আছে, এগুলি যাই না করতে হবে। পাকা রাস্তা তৈরি করে দেওয়া হবে, তাহলে সহজেই কৃষকরা ধানটা পরিবহন করে নিয়ে আসতে পারবে। ক্ষুদ্র চাষিদেরকে চারা ফ্রি দিতেছি। কৃষক শুধু আমাদের খাদ্যই দেন না, বরং বিশ্বায়নের এই যুগে পরিবেশ বান্ধব যে সবুজের দরকার তার যোগানদারও এই কৃষক। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি এখন নতুন সময়ে দেখবেন শনি থেকে বুধ বিকাল 5:30। দিনে রাতে 53 থেকে 63 বার খোলা বন্ধ হলো। ওজনে হালকা কিন্তু আবার শক্ত, ফেটে যাবে না তো? ট্যাপও খাবে না? বাহ, পুরাই তো খাবে কাপ। কিন্তু পকেটে আটবে তো? এত বড় দরজা পকেটে? পকেটে মানে বাজেটে। আবার জিগায় খাপে খাপ দরজার বাপ। ইকোডোর ভার্জিন রেজিন আর ক্যালসিয়াম কার্বোনেটের তুল কালাম কম্বিনেশন, পকেটে তো আটবেই। ইকোডোর, দামের চেয়েও দামি। দেখছেন ধারাবাহিক নাটক পালকি। রুকসানা, রুকসানা, ফোনটা একটু ধর তো, দেখ তো কে ফোন করেছে। হ্যালো নাজিয়া ভাবি, আপনাকে একটা গোপন খবর দিই, কাউকে বলবেন না কিন্তু। হ্যালো, চুপচাপ শুনে যান। সাবা সেদিন আপনার বাড়িতে লোক পাঠিয়েছিল, সে রুকসানাকে মেরে টাকা চুরি করেছিল। আমি যে আপনাকে এই গোপন খবরটা বললাম, এই বাড়ির কাউকে জানাবেন না কিন্তু। কে ফোন করেছিল রে? কেউ না মা, একটা পুরো ফোন ছিল। সাবাপা এত নিচে নামতে পারে? সোহেল, তোর কোথাও কোনো ভুল হচ্ছে না তো? না, কোথাও কোনো ভুল হচ্ছে না। আমি নিশ্চিত, আমি নিজের চোখে দেখেছি মা। আর ফাহিমা আমাকে বলেছে সাবা আবার ফিল্মে ঢুকতে চায়। দেখি, আমিও আসল রহস্যটা কোথায় সেটা জানতে চাই। আসল রহস্যটা লুকিয়ে আছে ভালোবাসায়। ভালোবাসায় মানে? এরপর এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি।
সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে লালমনিরহাট জেলার প্রান্তিক কৃষকের কাছে। পরিশ্রম কখনো বিফলে যায় না। নিজের মেধা, শ্রম, যোগ্যতা এবং দক্ষতা দিয়ে একজন হয়ে উঠতে পারে সফল। লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব বিছন্দি গ্রামের ফেরদৌস ভাই তেমনই এক সফলতার উদাহরণ। দুর্গম এলাকায় থেকে চা চাষের মাধ্যমে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। আজ সারাদিন আমরা তার সাথেই থাকবো এবং জানবো তার সফলতার গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আছি ইনশাল্লাহ, আল্লাহ রাখছে। আচ্ছা, আপনি কি ফেরদৌস ভাই? জি, আমি ফেরদৌস। আমি দীপ্ত টিভি কৃষি ভিত্তিক অনুষ্ঠান দীপ্ত কৃষি থেকে এসেছি। জি। আপনার ব্যাপারে আমরা জেনেছি আপনি একজন সফল চা চাষী। জি। আচ্ছা ফেরদৌস ভাই, আপনার চা চাষের পেছনে স্বপ্নটা এটা কিভাবে দেখা বা কেন দেখা? এটা তো অনেক পুরনো ইতিহাস। প্রথমে আমরা স্বামী স্ত্রী বিভিন্ন জেলায় চাকরি করেছি, কিন্তু পরে দেখলাম যে আমি এলাকার জন্য কিছু একটা আমরা করতে পারতেছি না। এই অঞ্চলটা ছিল খুব অবহেলিত, মঙ্গাপীড়িত। আচ্ছা। তো তখন ভাবলাম যে দেখি এলাকার মানুষের জন্য কিছু করা যায় কিনা। তখন এই চাকরি ছেড়ে দিয়ে এই চা বাগানের জন্য আমি আর কি লেগে পড়ি। তখন এই চারা প্রথম সিলেট থেকে নিয়ে আসি, যে পরীক্ষামূলকভাবে প্রথম নিজেই শুরু করি। মানে আমি প্রমাণ করে দেখছি যে আসলে চাটা এই অঞ্চলের জন্য উপযোগী হয় কি না। তারপর অন্যান্য ছোট কৃষক সবাইকে মোটিভেশন করে এইভাবে আমি আস্তে আস্তে এখন প্রায় 100-200 জনের মতন স্মল গ্রোয়ার্স তৈরি করেছি। তা যাই হোক, যখন শুরু করলাম তখন অনেকেই অনেক কথা বলেছিল। তখন এই জেলার অনেক স্বনামধন্য ব্যক্তি একটু লজ্জা পায়, যে বলছে যে ফেরদৌস সাহেব এতগুলো লেখাপড়া শিখে চাকরি বাকরি করতে সব চাকরি ছেড়ে দিয়ে এসে এই পাগলামি শুরু করছো। 5 বছরের মধ্যে তোমাকে কিন্তু পাবনায় মেন্টাল হসপিটালে ভর্তি হওয়া লাগবে। এখনো তুমি হয়ে যাও, ভালো হয়ে যাও। আচ্ছা চলেন ফেরদৌস ভাই, বাকি কথা আমি বাগান ঘুরতে ঘুরতেই শুনি। চলুন। মানুষ আমাকে যতই পাগল বলুক, আমার মনে একটা ছিলই যে আমি এটাকে আমি যেভাবেই হোক আমাকে এটাতে সফল হতেই হবে। এই জন্য আমি পাশে আমাদের ইন্ডিয়া যেহেতু বাগান হয়েছে, কি কারণে আমাদের হবে না, শুধু দেশের বর্ডারের ক্রস কাটাতার দিয়েছি, কিন্তু আমাদের মাটি তো আর ভাগ হয়নি। তো এই জন্যে আমি এটার পিছনে লেগেই আছি এবং আশা করি নিজেই ইনশাল্লাহ সফল তো হবই। আরও আশেপাশে অনেক চা চাষি আমি তৈরি করেছি, অনেকগুলো বাগান হয়ে গেল। অনেকেই তো যখন দেখে যে এই পাতা আমি হামানদিস্তায় তৈরি করে এই চায়ের দোকানে কিংবা কম্পিটিশন মার্কেটে আজকাল টেকা মুশকিল হয়ে গেল, তখন প্রায় 30-33টা বাগান অলরেডি কৃষকরা কেটে ফেলছে। তখন আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে এই চা বাগানগুলোর এখন একটা চা প্রক্রিয়াজাত করার জন্যে একটা চিন্তা ভাবনা করা খুবই দরকার। বা গাছ তো বেশ ভালোই বড় হয়েছে। আচ্ছা ফেরদৌস ভাই, চা চাষের প্রক্রিয়াটা একটু বলেন আমাদের। চা চাষের প্রক্রিয়া হলো, আগে তো আমাকে চারা নিয়ে আসা লাগতো, 25 টাকা দিয়ে শ্রীমঙ্গল সিলেট থেকে চারা আনা লাগতো। কিন্তু পরে দেখলাম যে এটা তো খুবই ব্যয়বহুল, এই সাধারণ গরিব লোক তো এত দূর থেকে এই চারা আনা সম্ভব না। তারপর আমি কি করলাম, পরে নিজেই 2টো নার্সারি করেছি এবং এখানে আমার চায়ের চারা তৈরি করেছি। সেই চারা এখানে এখন আমি 3 টাকা হইতে 5 টাকার মধ্যে চারা আমি চাষিদের মাঝে দিতে পারি। এবং আমি চাষিদেরকে আর একটা সুবিধা দিতেছি, সেটা হলো আমি চা চাষ ওই ক্ষুদ্র চাষিদেরকে এখন আমি চারা ফ্রি দিতেছি। তারপর টেকনিক্যাল সাপোর্ট, প্রুনিং থেকে শুরু করি প্লাকিং পর্যন্ত সব ধরনের সহযোগিতা আমি করতেছি। কি জিনিসটা? প্লাকিং হলো আমরা এই যে পাতাটা, দুটি পাতা একটি কুড়ি, এটা তোলা কিভাবে তুলতে হয় এটা আপনি ওনাদেরকে শেখান। হ্যাঁ। আর আমরা ইয়ারলি প্রতি বছর ডিসেম্বর থেকে জানুয়ারি লাস্ট মানে 31 তারিখ পর্যন্ত যে ওই যে প্রুনিং করতে হয়। প্রুনিং করার অর্থ হলো একটা ইয়ারলি গাছটাকে কেটে ফেলতে হবে।
পিওরলি মানে ছাঁটাই করতে হবে। হ্যাঁ, ছাঁটাই করতে হবে এবং এটার একটা মাপ আছে, নির্দিষ্ট মাপে। পুরোটা- তখন এইটার থেকে একটা জায়গাও 1 ইঞ্চি জায়গাও খালি থাকবে না, পুরো জায়গাটা টেবিল সাইজ হয়ে যাবে। আর আপনাদের চা গাছে যদি কোনো ইনসেক্ট আপনার হচ্ছে আক্রমণ করে, তো এটা আপনারা কিভাবে দেখেন বা আপনারা কৃষকদেরকে কিভাবে পরামর্শ দেন? কি করতে এটাকে বলেন? আমাদের চা বাগানে সাধারণত অন্যান্য রোগ খুবই কম হয়, শুধু রেড স্পাইডার মাইট নামে একটা রোগ আছে, লাল মাকড় এটাকে বলে। এটার জন্য আমি স্পেশাল ভাবে ওমাইট কিংবা ছোমাইট এই ধরনের ঔষধ আমরা ইউজ করি। সেচের কিভাবে ব্যবস্থা করেন? সেচের যেহেতু এটা ব্যবস্থা সমতল ভূমি। প্রত্যেকটা বাগানের নিচ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করা আছে। ড্রেনেজ? হ্যাঁ, আচ্ছা। এই পানি এখানে আবার পানি লাগবেও, 3-4 পাইপ দিয়ে আমরা ঝর্ণার মতো করে পাতা দিতে মানে পানি দেওয়া লাগবে, এবং পানিটা যেন জমে না থাকে ওই জন্য ড্রেনেজের মাধ্যমে পানিটা আউট করার ব্যবস্থা আছে। চা গাছে পর্যাপ্ত শেডের দরকার হয়, আপনি এটা কিভাবে কৃষকদেরকে বলেন বা আপনি কিভাবে দেখেন? 15 ফিট পর পর আমি ওই যে রেন্টি করাই জাতীয় শ্রীমঙ্গল থেকে চারা নিয়ে এসে আমি করেছি। চলেন আপনাকে আমি একটা ইয়েতে যে একটা নার্সারি কিংবা একটা বাগান দেখাই। দেখছেন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি। ওই জাক্কাস করে দুইটা চা দাও। চিনি বেশি না কম? চিনি আলাদা, চায়ের হাতর সাথে খাইলে বুঝবেন। বুঝতে পারি নাই, ইদানিং চোখের সমস্যা একটু কম দেখি। সমস্যা তোমার চোখের না, সমস্যা বাতির। সমাধান একটাই। কি সমাধান? ক্লিক ক্লিক। হ্যাঁ, ক্লিক ক্লিক এনার্জি ল্যাম্প টানা 10,000 ঘন্টা লো ভোল্টেজে দেয় দিনের মতো ঝকঝকে আলো। আলোর সমাধান ক্লিক এনার্জি সেভিং ল্যাম্প। তুমি দেখবা নদীর এপার, আর তুমি দেখবা নদীর ওপার। এই ব্যাপারটা এইখানেই শেষ। আর সবাইকে বেলিসিমো সুপ্রিমো দাও। আমার জন্য পারফেক্টো, তাহলে আমার জন্য বিস্কুটও। আপনাদের এলাকার একটাই সমস্যা, ভালো জিনিস চেনেন না। পারফেক্টোর ক্রিমি স্ট্রবেরি, নাটস আর সবশেষে ক্রাঞ্চি ওয়েফার। নতুন জিনিস শেখেন। কখনো চিন্তা করেছেন বিস্কুট তার ভেতরে আইসক্রিম? আপনি জানেন আমি কবে থেকে আইসক্রিম খাই? খামোশ। সুপ্রিমোর প্রিমিয়াম চকলেটি কোটের উপর নাটস আর ভেতরে স্ট্রবেরি, ভ্যানিলা বা চকলেট ফ্লেভারের সাথে রিচ ক্যারামেল। সুপ্রিমোর পরে কোনো কথা হবে না। আমি বাটার চকলেট আমল চাই। প্রিমিয়াম ম্যাঙ্গো বিস্কুটো। এই তর্ক চলবেই, তবে আইসক্রিম যে হবে বেলিসিমো তা নিয়ে কোনো তর্ক নেই। 10% মিল্ক ফ্যাট দিয়ে তৈরি বেলিসিমোর প্রতিটি আইসক্রিম রিয়েল আইসক্রিম, which is your favorite. সপ্তাহ জুড়ে প্রচারিত ধারাবাহিকগুলোর বিশেষ অংশ নিয়ে ফিরে দেখা দীপ্ত ধারাবাহিক প্রতি শুক্রবার বিকাল 5:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত শুধুমাত্র দীপ্ত টিভিতে। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি আধুনিকতা ও অভিজ্ঞতার আলোকে পরিচালিত দীর্ঘ ও স্বল্পমেয়াদী বিষয়ভিত্তিক কোর্স রয়েছে বিবিএ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস, এলএলবি, সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, যেখানে দেশের জনপ্রিয় টেলিভিশন দীপ্ত টিভির তত্ত্বাবধানে ইন্টার্নশিপ ও হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। মানবিক গুণের সম্পূর্ণ বিকাশের জন্য রয়েছে পরিপূর্ণ লাইব্রেরি, শিক্ষা সফর, সংস্কৃতি, শরীরচর্চা ও বিনোদন সহ বিশেষ আয়োজন। মেধাবী ছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় স্কলারশিপের ব্যবস্থা। সেশন জটমুক্ত উচ্চশিক্ষার নিরাপদ এক প্রতিষ্ঠান সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। যোগাযোগের ঠিকানা 6 হাটখোলা রোড, ঢাকা। 500 বছর আগের অটোম্যান সাম্রাজ্য ফিরে আসছে আবার। এই গল্প দ্বন্দ্ব আর সম্ভাবনা, এই গল্প সাহস আর ভালোবাসা, এই গল্প বীরত্ব আর বিজয়ে। ঐতিহাসিক বীরগাথার এক মহাকাব্যিক উপাখ্যান সুলতান সুলেমান। মিস্টার নুডলস নিবেদিত সুলতান সুলেমান, শনি থেকে বৃহস্পতি সন্ধ্যা 7:30।
সুস্বাদু মিস্টার নুডলস 8 পিস চিকেন ফ্লেভার ফ্যামিলি প্যাকে এখন 20 টাকা ছাড়। লেট করলেন তো মিস করলেন। মিস্টার নুডলস ইয়াম্মি টেস্ট। Sysnova ERP is a state-of-the-art management software that integrates all your business data in a proven, open source and cost-effective system, covering accounts, purchases, inventories, manufacturing and sales. Sysnova gives you up-to-date information which allows you to identify and seize opportunities. Upgrade your business with Sysnova ERP. দেখছেন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি। আপনাকে বলেছিলাম না যে আমি আমার বাগান ছাড়াও আরো অনেক লোককে উদ্বুদ্ধ করেছি, তার মধ্যে চেয়ারম্যান ভাই একজন। তার কথার প্রেক্ষিতে আমি বাগান শুরু করি। এ পর্যন্ত 3 একর মাটি আমি গাছ লাগাইছি। তো বিভিন্ন সময় টেকনিক্যাল যা সমস্যা, গাছের রোগ বালাই ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো সহযোগিতা করে এবং সার্বক্ষণিক একটা খোঁজ খবরের মধ্যে রাখে আর কি। আর এটা হলো মাদার বুশ। আচ্ছা, এই মাদার বুশ থেকে আমরা চারা উৎপাদন করি। এই জেলায় প্রায় 2টো নার্সারি করা হয়েছে। এই আপনাকে একটা জিনিস দেখাই আমি, সেটা হলো এটা দিয়ে, এটা মাটির মধ্যে পুঁতে দিলে এইখান থেকে ভিতর দিয়ে যে গাছটা তৈরি হবে এটা হচ্ছে চারা। এটা যে কোনো খান থেকে দিলেই হবে? যে কোনো খান থেকে না, শুধু এখানে লাল কঞ্চিটা যেখান থেকে দেয়া আছে এটা থেকে নিতে হবে। এটা যদি মাটিতে এভাবে এইখানে ঠাসি দিলে এই ভেতর দিয়ে গাছটার জন্ম হবে। তাহলে এটা করার পর আমরা 12 হইতে 14 মাসের মধ্যে এটা জমিতে রোপণ করতে পারবো। কমপক্ষে গাছটার 18 ইঞ্চি হাই হইতে হবে, তখন আপনি ওইটা নিয়ে জমিতে রোপণ করতে পারবেন। আচ্ছা, তো আপনি তো ফ্যাক্টরির কথা বলেছিলেন, চলেন ফ্যাক্টরিটা দেখে আসি। চলেন। এই যে আমি একটা টি প্রসেসিং কারখানা, অনেক দিন থেকে অনেক কষ্ট করে এই কারখানাটা তৈরি করতেছি। দীর্ঘ 10 বছর থেকে চেষ্টা করতে করতে এই যে 10 কোটি টাকার জমি আমি মর্গেজ করে এই 10 কোটি টাকার মেশিন নিয়ে এসেছি। ফেরদৌস ভাই, চা উৎপাদন আপনি শুরু করবেন কবে থেকে? এই যে আপনি দেখতেছেন আমার কিন্তু কমপ্লিট প্রায়। বিদ্যুৎ ডিপার্টমেন্টের সাথে আলাপ আলোচনা হয়ে গেছে, বিদ্যুৎটা দিলেই আমার কাজ উৎপাদন শুরু হয়ে যাবে। 3টে জেলার কাঁচা পাতা এখানে আসবে। আচ্ছা, তো এখানে এসে পাতাটা প্রথম এসে এখানে এটাকে বলে উইদারিং ট্রাপ হাউস। এটাতে চা পাতার যে এই যে কাঁচা যে একটা রস, এটা 10% আউট করা হয়। ওখানে ফ্যান আছে, মোটর আছে, ওটা সুইচ দিলে এটা তখন ময়েশ্চার ডাউন হয়ে যাবে। কতটুকু পাতা একবারে দেওয়া যাবে? 6000 কেজি একবারে দেওয়া যাবে। ড্রাই করার পরে পাতাটা তারপর কি করতে হবে? ওই যে তারপরে আপনাকে নিয়ে যাচ্ছি আমি, ওই যে ওইটাকে বলে রোটোভেন। এটা হলো ওই যে ওখানে ওয়েদারিং ট্র্যাপ হাউস থেকে পাতাটা নিয়ে এসে এখানের মধ্যে পাতা ঢুকে দেওয়া হবে এবং এখানে অটোমেটিক পাতা কাটা শুরু হবে। এইখানে কাটে, এটাকে বলে সিটিসি, পাস কাট সিটিসি আছে। এই সিটিসি এখানে মাধ্যমে চাটা কেটে এইটা দিবে, এইটাকে এইভাবে কাটতে 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 একদম মিহি হয়ে যাবে। মিহি হয়ে যাবে ওইখানে। এবারে যাবে আপনার এই যে একটা কনভেয়ার বেল্টের সাহায্যে, এই বেল্টটা হলো এইখানে থাকবে, এইটার এখানে থাকবে। হ্যাঁ, এইটার সাহায্যে এইটাতে মালটা পড়বে। তখন এই গুগিটা, এটার নাম গুগি, এই গুগি থেকে বেল্টের সাহায্যে সিএফএমে যাবে। ওইটা কাটা জিনিসটাকে ওটা তো চালু মানে করে এটাকে পাস করে দিবে এখানে। এখানে করার পর এটা চলে যাবে ডায়ারে। চা পাতাটা এখানে যখন আসবে তখন ওই যে কয়লা যে আছে, এটা কোল হিটার বলে ওইটাকে, ওখানে আগুন জ্বলবে। ওই হিটের সাহায্যে এটাতে চা পাতা দানা দানা ভাজা হয়ে যাবে। ভাজা হওয়ার পর ভাজা হবে কত ডিগ্রি? এখানে যতটুক লাগবে, এই দুটাতে এসি দেওয়া আছে, এটা অটোমেটিক, যতটুক প্রয়োজন ততটুক হিট লাগবে ওখানে। হ্যাঁ, হিট হওয়ার পর এটা ওখানে গিয়ে এটা দিয়ে চা পাতা বাইরে হবে এখান দিয়ে। হ্যাঁ, এটাকে বলে সর্টিং মেশিন, পরিষ্কার করা যেটা। তার মানে হচ্ছে বাছাইকরণটা এখানে হয়ে যাবে। এখানে হবে, হওয়ার পর এই পাতাটা আবার যাবে
এটা একটা কনভেয়ার বেল্ট দেওয়া হবে, এটার সাহায্যে যাবে, এটাকে বলে গ্রেডিং মেশিন। চায়ের কিছু স্পেশাল নাম আছে, বিউপি, জিবিউপি, তারপর ডাস্ট, এই ধরনের আমরা 8 গ্রেডের চা এই চতুর্পাশে পর্যায়ক্রমে বেড়ে পড়বে। আচ্ছা আচ্ছা, বলার পর আমরা এটাকে অকশন বোর্ডে চিটাগাং দেবো। আচ্ছা ফেরদৌস ভাই, আপনার চা বাগানে দেখলাম সাইনবোর্ড লাগানো সোমা টি এস্টেট। জি, সোমা কি ভাবির নাম? হ্যাঁ, আপনার ভাবির নাম। আপনার ভাবি আমাকে বিভিন্নভাবে হেল্প করে। আমার যেমন আমাকে বিভিন্ন বাগানের ক্ষেত্রে অনেক বাগানে দৌড়াইতে হয়, ও লোকাল বাগানগুলোতে অনেকগুলোতে কোনোটা প্রুনিং, কোনটাতে পোকা ধরে, লাল মাকড়, বিভিন্নভাবে আমাকে অনেকভাবে হেল্প করে। এই জন্য আমি আর কি তার নামেই ইয়েটা রেখেছি। বাহ, বেশ ভালো কথা। তাহলে চলেন ভাবির সাথে কথা বলি। চলেন। সোমা, এই যে টিভি থেকেই লোক এসেছে, দীপ্ত টেলিভিশন থেকে। আচ্ছা, পরিচয় করে দেই, ও হচ্ছে আমার স্ত্রী সোমা, শাহনারা বেগম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভালো আছি। ভাইয়ের সাথে আমি আজকে সারাদিনই তো ছিলাম, সে চা বাগান করতেছে, চা চাষ করতেছে। আমি শুনলাম আপনারা অনেক মানে আগে জব করতেন, তারপরে আস্তে আস্তে আপনাদের চা চাষে আসা। জি, তো কেন আসলে ভাইয়াকে আপনি কেন এই কাজে উৎসাহিত করলেন? আপনারা তো জব করতেন, এটাই ভালো ছিল, কেন এই কষ্টকর কাজে আসা? আসলে আমরা মানে আমি দেখছি বিভিন্নখানে চাকরির সুবাদে যে চা বাগান দেখার সৌভাগ্য হয়েছিল আমার। দেখেছি যে এটা একবার রোপণ করলে জীবনে আর সেরকম কোনো পরিশ্রম করা লাগে না। আচ্ছা আচ্ছা, এজন্যই আর কি চাই। আমার এই জমিগুলো পড়েছিল, আমরা সেরকম কোনো ফসল মানে লাভবান হচ্ছিলাম না, যেগুলো আবাদ সুবাদ ছিল। তা এই চা যেহেতু দীর্ঘমেয়াদী এবং স্থায়ী একটা পদক্ষেপ, এই জন্য আমরা এই চা চাষে। তার মানে আপনি অনেক দূর চিন্তা করেছেন যে আপনার হচ্ছে অনেক দিন চা লাভ দিবে। তো ভাবি, চা চাষের সফলতাটা মানে আমাদেরকে একটু বলবেন, ভাইয়ার যে চা চাষে প্রাপ্ত সফলতা। পরিশ্রম বৃথা যায় না, সেটার দৃষ্টান্ত স্বরূপ ও যে এতদিন ধরে বাগান করছে, বাগানের ফাঁকে ফাঁকে আমাদের এখানে লেবুর গাছ, আরো ফলদান, ছায়াদান অনেক প্রকার গাছ আছে, যেটা মানুষদেরকে আকৃষ্ট করে। এক পর্যায়ে আর কি তাকে শ্রেষ্ঠ কৃষকের একটা পুরস্কারে পুরস্কৃত করে। বাহ। তো ভাবি, ভাইয়ের কাছ থেকে আমি শুনলাম যে এখানে অনেক বড় বড় মানুষই পরিদর্শনে এসেছিল, আমাদের এখানে আসে, আমাদেরকে নানাভাবে উৎসাহিত করছে। এই যে এখানে দেখেন, এটা কিসের খাতা? এটা আমাদের ভিজিটিং খাতা। এই যে সোমা চা বাগান, যে বাগানে আপনি কথা বলতেছেন, সেই বাগানে যারা যারা আসছে, হ্যাঁ অনেকেই এসেছিল। এখন আমরা চা করে আমাদের সমস্যা প্রায় সমাধান হয়ে যাচ্ছে। আমরা এখন সফল বলা চলে। এখন আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো মানের চা আমাদের ফ্যাক্টরিতে উৎপাদন করতে পারি।